আমরা জিনহুকে দেখতে পাই, যে কিনা প্রতিদিনের মতো আজকেও সকালবেলা স্কুলে যাওয়ার জন্য রওনা হয়। জিনহু একজন সফল অ্যাথলেট হয়ে দেশের জন্য গোল্ড মেডেল জিততে চায় এবং দেশের নাম উজ্জ্বল করতে চায়। এখন আমরা ডং ইয়নকে দেখতে পাই, যে কিনা খাওয়া ছাড়া আর কিছুই বুঝতো না। আজ স্কুলে যাওয়ার সময় সে যখন রাস্তায় দাঁড়িয়ে খাবার খাচ্ছিল, ঠিক সেই সময় জিনহু তার পিছন থেকে এসে তার মাথায় আচমকা একটা গাঁটটি মারে, যার জন্য ডং ইয়নের একটি তখন নিচে পড়ে যায়। এরপর সে যখন কেকটি উঠিয়ে নিয়ে খেতে যাবে, ঠিক তখনই আবার আরেকটা ছেলে এসে ওর কেক নিয়ে দৌড়ে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই আমরা শেষ বছরে বদলে হওয়া শিক্ষার্থী সাংকে দেখতে পাই। সাং স্কুলের সব মেয়েদের হৃদয় হরণকারী ছেলে ছিল। স্কুলের প্রায় সব মেয়েই ওর জন্য পাগল হয়ে থাকতো। তাই আজকে সাং ৮০,০০০ টাকার সাদা জুতা পরে স্কুলে এসেছিল, যেটা দেখে ওর সব বন্ধুর তখন অনেক হিংসা হতে শুরু করে, যার জন্য ওর সব বন্ধুরা ওকে জোর করে ধরে নিয়ে যায় আর ওর সাদা জুতায় মাটি লাগিয়ে ময়লা করে দেয়। ঠিক এরপর পরই আমরা এই পুরো স্কুলের আরেক ক্রাশ সান আহকে দেখতে পাই, যে কিনা তখন ক্লাসে বসেছিল। তখন সব ছেলেরা ওকে দেখে ভাবতে থাকে, ভাই এই মেয়ে কিভাবে এত সুন্দর হতে পারে বলতো আমাকে। পুরো ক্লাস সান আহের সাথে একবার শুধু কথা বলার জন্য সবসময় কোনো একটা বাহানা খুঁজতে থাকতো। কিছুক্ষণ পর যখন ক্লাস শুরু হয়, তখন টিচার সবার হাজিরা নেওয়ার পরে সে পড়ানো শুরু করে। কিন্তু এদিকে বেউন নামের একটি ছেলে ক্লাসে মনোযোগ না দিয়ে 18+ কমিক্স পড়ছিল। জিনহো এটা দেখে ওর কাছ থেকে তখন কমিক্সটি চায়, কিন্তু বেউন ওকে না দিলে ও রাবার ব্যান্ড বেউনের দিকে তখন ছুঁড়ে মারে, কিন্তু সেটা সানের গায়ে লেগে যায়, যেটা দেখে সান ব্যাপারটা তখন এড়িয়ে যায়। তখন জিনহো আবারও রাবার ব্যান্ডটি ছুঁড়ে মারে বেউনের দিকে, কিন্তু এবারও বেউন দিতে রাজি না হলে ও দুধের বোতল বেউনের গায়ে তখন ছুঁড়ে মারে, কিন্তু বোতলে কিছু দুধ বাকি ছিল, যা সানের বইয়ে তখন গিয়ে পড়ে, যেটা দেখে সান খুব রেগে যায় আর চিৎকার করে ওঠে। যেটা দেখে তখন টিচার চক জিনহুর দিকে ছুঁড়ে মারে আর বলে যে ক্লাসে বিশৃঙ্খলা করছিলে তারা যেন সবাই দাঁড়িয়ে যায়। যেটা শুনে তখন সান, জিনহু, ভিয়ন তিনজনে দাঁড়িয়ে যায়, কিন্তু ভিয়ন হাত তখন জড়ো করে দাঁড়ায়। যেটা দেখে টিচারের তখন মনে হতে থাকে ও কিছু একটা লুকোচ্ছে, তাই সে ভিয়নকে হাত সরাতে বলে। এরপর যখন ও হাত সরায় তখন ওর প্যান্ট উঁচু হয়েছিল, যেটা দেখে সবাই তখন হাসতে শুরু করে। তখন টিচার ওকে বলে, এভাবেই দাঁড়িয়ে থাক বদমাস। তখন বেউন বলে, সে আগের থেকেই দাঁড়িয়ে আছে। কি বদমাস ছেলে রে বাবা, এমন বদমাস ছেলে তো আমার স্কুলেও ছিল না। তবে যাই হোক, যদি তোমাদের কারো স্কুলে এরকম বদমাস থাকে তাহলে কমেন্টে তা লিখতে পারো। এবার চলো আমরা সামনের কাহিনীতে এগোই। এরপর টিচার ওদের তিনজনকে ক্লাস থেকে বের করে দেয়। ঠিক তখনই আরেক টিচার এসে জিনহুকে বলে, তুমি কবে বদলাবে গাধা। তারপর সে সানকে বলে, মা আমি তোমার থেকে এটা একদমই আশা করিনি। যাই হোক, পড়াশোনায় মন দাও, আর তোমার কাছে আমার অনেক আশা রয়েছে। ঠিক এটা বলি এরপর টিচার ভিয়নকে মার দিয়ে বলে, এখন থেকে তোমরা সানের সামনে বসবে, আর সান তুমি এই অসভ্যগুলোর পড়াশোনায় সহযোগিতা করবে। এটা বলে টিচার সেখান থেকে যাওয়ার আগে বেউনকে বলে, গাধার বাচ্চা তুই তাড়াতাড়ি বাথরুমে যা। এর পরের সিনে আমরা সানকে বাস্কেটবল খেলতে দেখি। সেখানে আমরা সানের বান্ধবী চামেলি পপ সিঙ্গার হওয়ার প্রস্তুতিতে ছিল, কিন্তু সে ঠিক প্রথম নাচতে পারছিল না, বারবার সে তাল হারিয়ে ফেলছিল। যেটা দেখে তখন জিনহু ওকে বলে, তোমার থেকে ভালো তো ডং নাচতে পারে। এটা শোনার পরে ডং ওর থেকে সুন্দর নাচ করে দেখায়, এত মোটা হওয়ার পরেও। এদিকে জিনহু যখন চামেলিকে নিয়ে মজা করছিল, তখন সান সেখানে এসে ওকে বলে, সে তো তাও চেষ্টা করছে, আর তুমি কি করছো। তখন জিনহু ওকে বলে, আমার অনুশীলন করার দরকারই বাকি, আর তাছাড়া তুমি ওকে মিথ্যা আশা দেওয়া বন্ধ করো। এরপর রাতের বেলা জিনহু যখন খাবার টেবিলে খেতে বসে, ঠিক সেই সময় ওর বাবা ওকে বলে, তোমার স্কুল থেকে ফোন এসেছিল, শুনলাম তোমাকে নাকি ক্লাস প্রেসিডেন্টের আগে বসতে বলা হয়েছে। যাক, এটা তুমি একটা ভালো ফল অর্জন করেছো। আসলে খুশির জন্য আমরা সবাই এখন পার্টি করি। পরের দিনে স্কুলে যখন জিনহু আবার বিয়নের সাথে মারামারি করছিল, ঠিক তখনই একজন টিচার ক্লাসে চলে আসে আর বলে, 20 মিনিট রিভিশন দাও, আমি তোমাদের সবার পরীক্ষা নেব। কিন্তু সান তখন খেয়াল করে সে বই আনতেই ভুলে গেছে। অপরদিকে জিনহু পরীক্ষাটি একদমই দিতে চাচ্ছিল না, তাই সে নিজের বই সানকে দিয়ে দেয় আর উঠে বলে, স্যার আমি বই আনতে ভুলে গিয়েছি, আমি কি বাইরে যেয়ে দাঁড়াবো। কিন্তু এদিকে টিচার তখন ওকে একটা চেয়ার মাথায় নিয়ে উঠে বসার শাস্তি দেয়। ক্লাস শেষে সান জিনহুর সাথে দেখা করার জন্য চলে আসে আর ওকে বই দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। তখন জিনহু বলে, আরে পাগল, এটা কোনো ব্যাপারই না। এরপর যখন জিনহু ওখান থেকে
চলে যেতে নেয় তখন সান ওকে জিজ্ঞাসা করে, তুমি বড় হয়ে কি হতে চাও? তখন জিনহো বলে, জানি না। ঠিক সেই সময় সাং ওর দিকে বল ছুড়ে মারে, যার কারণে এরপর জিনহো তার বন্ধুদের সাথে খেলতে চলে যায়। খেলা শেষ হলে সাং জিনহুকে বলে, তুই সানকে চালানো একদমই বাদ দে। কিছুক্ষণ পর জিনহু যখন ক্লাসে চলে আসে তখন সান জিনহুকে নিজের নোটটি দেয় আর বলে, এটা পড়ে নিও, আমার মনে হয় পরের পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে। তখন জিনহু জিজ্ঞাসা করে, তাহলে তুমি আমাকে এটা কেন দিচ্ছ? তো বাবুরা, তোমরা কি এবার বুঝতে পারছো, যার পটার হয় সে একটা বই দিয়েও পটে যায়, আর তোমরা একটা মেয়েকে পটানোর জন্য দামি দামি গিফট দাও কিন্তু সে এর পরেও পটে না। তার মানে হচ্ছে গুরু, তোমারটা ভুল নাম্বার ছিল। যাই হোক, এদিকে গল্পে চিহ্ন মনে করে সানটাকে ফেল করানোর জন্য ভুল পেপার দিচ্ছে, এর জন্য সে পেপারটা নিতে কোনোভাবেই চাচ্ছিল না। যেটা দেখে তখন সান বলে, আমি চাই না তোর পরীক্ষায় ফেল করো, এর জন্য তোমাকে এটা দিচ্ছি। এরপর সান ওর টেবিলের ওর পেপারটা রেখে সেখান থেকে তখন চলে যায়। এরপর রাতে জিনহো যখন বাসায় যায় তখন ও পড়াশোনার বদলে বক্সিং প্র্যাকটিস করতে শুরু করে। ঠিক সেই সময় ওর হাত লেগে নোটের উপর কিছু খাবার পড়ে যায়, যেটা দেখে সে তখনই সেটা পরিষ্কার করতে গিয়ে খেয়াল করে আসলে নোটে অনেক পরিষ্কার করে সবকিছু লেখা ছিল, আর ও অনেক ভালো মতো সব পড়া একা একাই বুঝতে পারছিল। এর পরের দিন ক্লাসে সাং সানের সাথে পড়া বোঝার বাহানায় তার সাথে কথা বলতে আসে, কিন্তু সে সময় জিনহো সেখানে এসে সাংকে বলে, যাও নিজের বেঞ্চে গিয়ে বসো, এই বেঞ্চ আমার। যেটা শুনে তখন সাং সেখান থেকে তখন উঠে যায়। এরপর রাতে বাসায় গিয়ে যখন জিনহো পড়তে বসে তখন ওর পড়ায় একটুও মন বসে না, যার কারণে ও চিৎকার করতে থাকে। শব্দ শুনে ওর বাবা উপরে দৌড়ে চলে আসে। তখন জিনহো ওর বাবাকে জিজ্ঞাসা করে, আচ্ছা বাবা, আসলে কি পড়াশোনা আমাদের জীবন বদলাতে পারে? তখন ওর বাবা বলে, হ্যাঁ, যদি তুমি পড়াশোনা করতে চাও তাহলে তোমার 100% পড়াশোনায় মন দিতে হবে, কারণ এটাই সারা জীবন তোমার সাথে থাকে। এরপর থেকে জিনহো মনোযোগ দিয়ে পড়াশোনা করতে শুরু করে। এর ফলে তার আর সানের মাঝে ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়, যেটা ক্লাসের অনেকে তখন সহ্য করতে পারছিল না। এর মধ্যে সাং একজন অন্যতম ছিল। এর কিছুদিন পর যখন ক্লাস টেস্টের রেজাল্ট দেওয়া হয়, যেখানে সবাইকে অবাক করে দিয়ে জিনহো ক্লাসে টপ করে। সান কথা শুনে তখন অনেক খুশি হয়ে যায়। তবে এর কিছুদিন পর ক্লাসে হঠাৎ করে একজনের টাকা চুরি হয়ে যায়। তখন টিচার সবাইকে বেঞ্চে দাঁড় করে সবার ব্যাগ চেক করা শুরু করে। তখন টিচার ড্রঙের ব্যাগ থেকে শুধু অনেক খাবার দাবার জিনিসপত্রই খুঁজে পায়, যেটা দেখে তখন টিচারের মনে হয় ডমি টাকা চুরি করেছে, আর সেই টাকা দিয়েই সে এতগুলো খাবার কিনেছে। যার কারণে সে তখন ডংকে জিজ্ঞাসা করে কেন সে এতগুলো টাকা চুরি করেছে। যেটা শুনে সেই সময় জিনহো সবার সামনে উঠে বলে, কত টাকা চুরি হয়েছে স্যার, আমাকে বলুন, আমি টাকা দিয়ে দিচ্ছি, তবুও মিথ্যা দোষ দেওয়া বন্ধ করুন। তখন টিচার ওকে বলে, তুমি বেশি দয়াশীল হওয়া বন্ধ করো। যেটা দেখে এবার সান এসে যখন বলতে থাকে, এভাবে বিনা কারণে ডংকে দোষ দেওয়া ঠিক হচ্ছে না, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে ডংই টাকা চুরি করেছে? এটাও তো হতে পারে যে টাকা চুরি হয়নি বরং হারিয়ে গিয়েছে। এসব শুনে টিচার সানকে তখন শাস্তি দেয়। এর সাথে সাথে ডং, জিনহু, চামেলি আর ওদের বাকি সব বন্ধুদেরও। এরপরের দিন সবাইকে পিকনিকের জন্য নিয়ে যাওয়া হয়, যেখানে সবাই অনেক মজা করেছিল। সেখানে প্রত্যেকে আলাদা আলাদা গেম খেলছিল, কিন্তু একটা গেমে সাংয়ের হঠাৎ ব্যথা লেগে যায়, যার জন্য সে বেউনের উপর অনেক রাগ করে। যেটা দেখে বেউন তখন ওকে বুঝাতে থাকে, কিন্তু সাং তখন মেয়েদের দিকে তাকিয়ে তাকে একটা ঘুষি মারে, যেটা দেখে এবার জিনহু তাকে মারা শুরু করে। আর এতে করে ভয়াবহ একটা মারামারি তখন হয়ে যায়, যার কারণে তখন টিচার সেখানে এসে সবাইকে থামায় এবং তাদের শাস্তি দেয়। এরপর যখন সবাই লাঞ্চ করতে বসে তখন সাং ডংকে জিজ্ঞাসা করে, তুমি কি আজকে লাঞ্চের পরে ফ্রি আছো? তোমাকে কিছু জিজ্ঞেস করার আছে আমার। তখন ডং বলে, হ্যাঁ অবশ্যই। যেটা দেখে ঠিক সেই সময় সানকে জিজ্ঞাসা করে, কি জিজ্ঞাসা করার আছে? আমাকে জিজ্ঞাসা করো, আমি একদম ফ্রি আছি। কিন্তু সান ওকে তখন মুখের উপরে না বলে দেয়। তখন হঠাৎ করে চামেলি সবার সামনে বলে ওঠে, আচ্ছা তোমরা কি জানো আমার ভূতের কাহিনী একদমই পছন্দ না? এই কথা শুনে দুষ্টু জিনহু তার সামনেই তখন একটা ভূতের গল্প বলা শুরু করে, যেখানে ক্লাসে একটা মেয়ে যখন
নিচে পড়ে যাওয়া একটা কলম উঠাতে নেয়, ঠিক সেই সময়ই ক্লাসরুম তখন খুব অন্ধকার হয়ে যায় আর একটা ভূত ওর দিকে দৌড়ে আসে। তখন একটা ছেলে ওর চোখ উল্টে চামেলিকে ভয় দেখাতে শুরু করে। এতে করে সে তখন অনেক ভয় পেয়ে যায় আর ছেলেটিকে মেরে সেখান থেকে উঠে চলে যায়। এরপর একদিন ক্লাসে সান হঠাৎ করে জিনহুকে বলে, বার্ষিক পরীক্ষা তো এসে পড়েছে, তো এখন থেকে ক্লাস শেষ হওয়ার পর থেকে তুমি আমার সাথে অনুশীলন করো। যেটা শুনে তখন জিনহু বলে, আর কারোর সাথে না করে আমার সাথে কেন? কেন, তুমি কি আমাকে পছন্দ করো? ওর এমন আচরণ দেখে সান সেখান থেকে উঠে চলে যাওয়ার সময় জিনহুকে বলে, তোমার মতো বলদ ছেলেদের প্রতি আমার কোনো আকর্ষণ নেই। যেটা শুনে জিনহু অপ্রস্তুত হয়ে যায় আর বলে, তুমি আমাকে বলদ বললে? আচ্ছা ঠিক আছে, আসো বাজি ধরি, দেখি কে পরীক্ষায় বেশি নাম্বার আনতে পারে। যদি আমি জিতি তাহলে তুমি তোমার চুল খুলে স্কুলে আসবে, আর যদি তুমি যেত তাহলে আমি আমার চুল ছোট করে ফেলবো। এরপর থেকে জিনহু পড়াশোনায় পুরোদমে লেগে পড়ে। এখন থেকে সে উঠতে বসতে এমনকি শুয়েও সবসময় পড়তেই থাকে। যদি তার ঘুম আসে তাহলে সে ওর বাবাকে পেঁয়াজ কাটতে বলে, যাতে ওর চোখে পানি এসে যায় আর যাতে ঘুম না আসে। এর কিছুদিন পর খুব শীঘ্রই বার্ষিক পরীক্ষা এসে পড়ে, যেখানে জিনহু অনেক ভালো পরীক্ষা দেয়। তো একদিন রাতে সান যখন ক্লাসে বসে পড়ছিল তখন হঠাৎ করে ক্লাসের আলো চলে যায়। তখন ওর মনে হতে থাকে কোনো একটা বাচ্চা ভূত ওকে কামড়ে দিতে আসছে, যেটা দেখে সে তখন চিৎকার দিয়ে ওঠে। ঠিক তখনই সেখানে জিনহু চলে আসে আর আমরা দেখতে পাই ওর মাথার চুল নেই, যেটা দেখে সান খুব হাসতে শুরু করে। আর তখন আমরা বুঝতে পারি ও শর্তে হেরে গিয়েছে, সানের নাম্বার ওর থেকে বেশি এসেছে। এরপর যখন ওরা দুজন বাসায় ফিরছিল তখন সানের ব্যাগ মাটিতে পড়ে যায়। যখন ও ব্যাগ উঠাতেই যায় তখন জিনহু খেয়াল করে সেখানে অনেকগুলো লাভ লেটার রয়েছে। তাই সে সানকে জিজ্ঞাসা করে, আচ্ছা এতজনের মধ্যে তুমি কেন একজনকেও রেড করছো না? তখন সানের উত্তরে বলে, আমার পড়াশোনায় ভালো মতো মনোযোগ দিতে হবে, যাতে করে আমি একটা ভালো কলেজে চান্স পাই। ঠিক এমন সময় হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, যেটা দেখে তারা দুজন দৌড়ে গিয়ে বাস স্টপের নিচে আশ্রয় নেয়। কিন্তু তাড়াহুড়ার কারণে সানের বোতলের পানি জিনহুর উপর গিয়ে পড়ে। এতে করে জিনহু তখন সানের গায়ে পানি ছিটিয়ে দেয়। এভাবে তারা দুজন দুজনের মধ্যে খুব সুন্দর একটা স্মৃতি তৈরি করে। এরপর আমরা এর পরের দিনের সিন দেখতে পাই, যেখানে কিনা সান চুল ছেড়ে প্রথমবারের মতো স্কুলে এসেছিল, যা ওর সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছিল। তাই আজকে প্রথমবার ওকে দেখে জিনহুর মনের মধ্যে ভালো লাগা কাজ করছিল। এভাবে দেখতে দেখতে ওদের স্কুলের শেষ পরীক্ষার দিনও চলে আসে, যেখানে এখন ওরা কলেজে যাওয়ার জন্য সিএসএটি পরীক্ষা দিবে। সব শিক্ষার্থীদের বাবা মা ওদের উৎসাহিত করার জন্য ওদের স্কুলে আসে। সবাই পরীক্ষা অনেক ভালো মতোই দেয়, তাই পরীক্ষা শেষে সবাই মিলে একটা পার্টির আয়োজন করে। এত কিছুর মধ্যে সানকে কখনো কিছু বলতে পারেনি, কিন্তু ও সবসময় দূর থেকে সানকে অনেক ভালোবাসতে শুরু করেছিল। তাই ও যতবারই একথা সানকে বলতে গিয়েছিল ঠিক ততবারই তার মাঝে কেউ না কেউ এসে গিয়েছে। এভাবে একদিন সবাই বিচে ঘুরতে চলে যায়, যেখানে ওরা প্রত্যেকে ওদের স্বপ্ন নিয়ে কথা বলছিল। এদিকে চামেলের বিটিএস এর সব মেম্বারদের সাথে দেখা করার খুব ইচ্ছা ছিল। বেউনের একটা গার্লফ্রেন্ডের দরকার ছিল। সাংয়ের ভালো একটা কলেজের এডমিশন নেওয়ার দরকার ছিল। সানেরও ঠিক একই স্বপ্ন ছিল, কিন্তু আমাদের হিরো জিনহুর শুধু স্বপ্ন ছিল একজন ভালো মানুষ হওয়া। ওর এমন ভারী ভারী কথা শুনে সাং বলে, হয়েছে, তোর আর কিছু বলতে হবে না, আগে আমরা সবাই সিএসএটি পরীক্ষায় পাশ করি। এরপর রাতে যখন জিনহু খাবার টেবিলে খেতে বসবে ঠিক তখনই ওর কাছে সানের কল চলে আসে। সানকে কান্না করতে শুনে সে দ্রুত সানের কাছে দৌড়ে চলে যায়। তখন সান বলতে থাকে, আমার মনে হয় আমি কতগুলোর উত্তর ভুল দাগিয়ে এসেছি, এতে করে আমার এক্সামে ফেল আসতে পারে। ওর এভাবে কান্না দেখে জিনহু হাঁটু গেড়ে ওর সামনে বসে আর ওকে বলে, তুমি কি জানো আমি তোমাকে কতটা পছন্দ করি? তুমি যদি সিএসএটি এর এক্সামে ফেলও করো তাও আমি তোমাকেই পছন্দ করব। এটা শুনে সান আরো তখন কান্না করতে থাকে আর বলতে থাকে, তার মানে তোমারও মনে হয় আমি ফেল করব, তাই না? এর কিছুদিন পর এখন আমরা ওদের স্কুলের শেষ দিনের সিন দেখতে পাই। সানের ল কলেজে এডমিশন হয়ে গিয়েছিল। দেউনের জিজুয়ের একটা কলেজে সিট হয়ে গিয়েছে। ডংয়ের দ্য কেবলিক ইউনিভার্সিটিতে নাম এসেছিল আর জিনহুর সিওলে এডমিশন হয়ে গিয়েছিল। এতে করে সবাই অনেক খুশি ছিল আর একসাথে ফেয়ারওয়েল উদযাপন করছিল। এভাবে আস্তে আস্তে এবার ওদের শহর ছেড়ে যাওয়ার দিনটিও চলে আসে। তবে জিনহু চলে যাওয়ার আগে ওর নিশানা রাখার জন্য সানকে একটা ব্রেসলেট পরিয়ে দেয়। এর পরপরই আমরা এর কিছুদিন পরের সিন দেখতে পাই, যেখানে জিনহু সিওল ইউনিভার্সিটিতে পড়ছিল, যেটার সম্পূর্ণ কৃতিত্ব ও সান
সানকে দিত, কারণ সানের কারণেই ও আজকে ইউনিভার্সিটিতে পড়তে পারছে। তাছাড়া এখানে অনেক নতুন বন্ধু বানিয়ে ফেলেছিল, অন্যদিকে সানও অনেক নতুন বন্ধু বানিয়ে ফেলছিল। এতে করে ওরা এতই ব্যস্ত হয়ে পড়েছিল যে যার জন্য ওরা দুজনেই কেউই কারোর সাথে কথা বলার সময়টুকুও পেত না। তো এভাবে হঠাৎ একদিন সান জিনহোকে ফোন করে বলে, আমি তোমার সাথে দেখা করার জন্য সিওল আসছি। এরপর যখন ওরা দুজন দেখা করে তখন সান বলে, আমার জীবনে কিছুই আগের মতো নেই, আমি পড়াশোনায় আর মনোযোগ দিতে পারছি না, আর সব সময় কিছু না কিছু ভুল করেই যাচ্ছি। যেটা শুনে তখন সে সময় জিনহো ভাবতে থাকে, ও কেন আমাকে এসব বলছে, ও কি আমাকে ছেড়ে দিতে যাচ্ছে। এখন আমরা জিনহোকে ওদের কলেজে একটা বক্সিং ক্লাব শুরু করতে দেখি, যেখানে ও নিজেই ওর বন্ধুকে মেরে ওর হাত পা ভেঙে দেয়। ঠিক তখনই সানের ফোন আসে। সান ওকে জিজ্ঞাসা করে, তুমি আমার ফোন কেন ধরছিলে না? তখন জিনহো বলে, আমার এক বন্ধু ব্যথা পেয়েছে, তাই ওকে নিয়েই হাসপাতালে এসেছি। এর পরের মাসে আমার একটা ম্যাচ রয়েছে, তুমি কি তা দেখতে আসবে না? তখন সান বলে, তুমি পড়াশোনায় মন দাও আর এসব বন্ধ করো। এটা বলে সে ফোনটি তখন কেটে দেয়। এরপর আমরা ম্যাচের দিন তখন দেখতে পাই, যেখানে জিনহো অনেক ভালো পারফরমেন্স করতে পারছিল না। তখন সানও হঠাৎ করেই সেখানে চলে আসে, কিন্তু ও জিনহোকে মার খেতে দেখতে পারে না, তাই সে সেখান থেকে উঠে চলে যায়। ম্যাচ শেষ হওয়ার পরে জিনহো সানের সাথে দেখা করার জন্য চলে আসে আর বলতে থাকে, আমি প্রায় জিতেই গিয়েছিলাম। তখন সান তাকে বলে, তোমার এসব ঝুঁকিপূর্ণ খেলা খেলার কি দরকার? জিনহো বলে, আরে এটা কোনো ব্যাপারই না, আর এমনিতেও আমি অনেক স্ট্রং। এসব শুনে সান অনেক রাগ করে আর সেখান থেকে চলে যায়। কিন্তু সে চলে যাওয়ার আগে তখন বলে, তুমি কবে ম্যাচিওর হবে? তখন সেখানে থাকা কিছু বাজে লোক ওদের কথা শুনে ফেলে, যার কারণে তখন ওরা ওকে খেপাতে থাকে আর বলে, বাবু তুমি কবে বড় হবে? যেটা শুনে তখন জিনহো ওদের মারতে গেলে সান ওকে আটকায়, কিন্তু তখন লোকগুলো সানকে নিয়েই বাজে বাজে মন্তব্য করা শুরু করে, যেটা শুনে এবার জিনহো ওদের সাথে মারামারি করতে চলে যায়। মারামারি তো চলছিল, কিন্তু সান ওকে আর মার খেতে দেখতে পাচ্ছিল না, যার জন্য ও সেখান থেকে তখন বাস স্টপে চলে যায়। এদিকে কিছুক্ষণ পর জিনহো সেখানে চলে আসে আর ওকে বলতে থাকে, কোনো চিন্তা করো না, আমার একদমই ব্যথা লাগেনি, মার্শাল আর্ট আমাকে শক্তিশালী করে দিয়েছে। যেটা শুনে তখন সান কান্না করতে করতে বলে, আমি তোমার কাছে ভিক্ষা চাচ্ছিলাম যাতে তুমি মারামারি না করো, কিন্তু সেই তুমি আমার একটা কথাও শুনলে না। তখন জিনহো বলে, তাহলে আমি কি করতাম তখন? ওরা তোমাকে নিয়ে বাজে বাজে কথা বলছিল যে। সান তখন বলে, তুমি কি পাগল? তুমি কবে বড় হবে? তোমার মধ্যে তো একটুও ম্যাচুরিটি আসেনি। যেটা শুনে তখন জিনহো রেগে গিয়ে বলে, আমি না, তুমি পাগল। তুমি কি বুঝো না আমি এত কিছু তোমার জন্য করেছি? আমি সেই মানুষ যে এই সম্পর্কটাকে আগাচ্ছি, তোমার কাছ থেকে তো কিছুই পাচ্ছি না আমি। এসব শুনে সান বলে, আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার কাছ থেকে তুমি কিছুই পাচ্ছ না, তাহলে এখানেই সব শেষ করো। যেটা শুনে তখন জিনহো রেগে সেখান থেকে চলে যেতে থাকে আর ও বলতে থাকে, তুমি কখনোই আমাকে বুঝতে পারবে না। এই খবর তৎক্ষণাৎ ওদের সব বন্ধুদের কাছে চলে যায় আর সবাই সানের সাথে দেখা করতে আসে, কিন্তু জিনহোর সাথে দেখা করার জন্য শুধুমাত্র পেউই নিয়ে আসে। দেখলে এবার মেয়েদের কষ্টে সবাই আসে, আর ছেলেদের কষ্টকে কেই বা বোঝে। অন্যদিকে সানেরও একটা সুযোগ এসে যায় সানের জীবনে ঢোকার, তাই ও এই সুযোগে সানকে একটা নেকলেসও গিফট করে। অন্যদিকে বেউন জিনহো দুজন রেস্টুরেন্টে কিছু লোকদের সাথে আবার মারামারি করে, যার কারণে পুরো রেস্টুরেন্ট তখন নষ্ট হয়ে যায়। এখন আমাদের কিছুদিনের পরের সিন দেখানো হয়, যেখানে জিনহো আর্মিতে যোগ দেয়, যা ওদের দেশের প্রত্যেক ছেলেকে 2 বছরের জন্য করতে হয়। আর এর মাঝে সাং সানকে ডেট করছিল। তখন সান ওকে জিজ্ঞাসা করে, তোমার কোন প্রফেশন পছন্দ? সাং বলে, উকিল। এটা শুনে সান বুঝতে পারে ওর আর সাং এর মধ্যে কোনো মিল নেই। ঠিক এর পরপরই সিন চলে যায় 1 বছর পরে, যেখানে আমরা তুফানের ক্ষয়ক্ষতি কমাতে জিনহোকে কাজ করতে দেখতে পাই। ঠিক তখনই ও জানতে পারে তুফান সেই জায়গায় যাচ্ছে যেখানে সান থাকে। এর জন্য ও ওর সিনিয়রকে বলে সানকে শেল্টারে নেওয়ার কথা ভাবে। প্রথম সিনিয়র ওকে শাস্তি দিলেও পরে সে মেনে নেয় আর সানের পরিবারকে সম্মানের সাথে শেল্টারে নিয়ে আসে। এরপর সান সিনিয়রের মোবাইল থেকে জিনহোকে একটা ফোন দেয় আর জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? তখন সান বলে, শুক্রিয়া আমাদেরকে এখানে নিয়ে আসার জন্য, আর জিজ্ঞাসা করে, আমাকে কেন বলে যাওনি তুমি? জিনহো সব প্রশ্নই তখন এড়িয়ে যায় আর শুধু জিজ্ঞাসা করে, তোমার আর সানের রিলেশন কেমন চলছে? এই উত্তরে সান বলে, আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক নেই, আমি ওকে পছন্দ করি না, আর তুমি মানো কিংবা না মানো আমি তোমাকে সব থেকে বেশি ভালোবেসেছি, কিন্তু তুমি আমাকে মূল্য দাওনি। অনেক কষ্ট হয়েছে তোমাকে ছেড়ে থাকতে। আসলে সবাই ঠিক কথাই বলে,
সত্যিকারের ভালোবাসা কখনো পূর্ণতা পায় না। যেটা শুনে তখন জিনহু বলে, ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসার জন্য। ঠিক তখনই হঠাৎ কল কেটে যায়, কারণ চার্জ না থাকার কারণে সানের ফোন অফ হয়ে গিয়েছে। এখন আমরা আবার এর কয়েক বছর পরের সিন দেখতে পাই, যেখানে দেখা যায় বেউন একজন বড় শেফ হয়ে গিয়েছিল আর ও নিজের স্টাইলে কাজ করছিল। সাং এখন একজন উকিল হয়ে গিয়েছে, চামিলি একজন কেপঅপ কোরিওগ্রাফার হয়ে গিয়েছে, আর ডং ও সাথেই ছিল। আর আমাদের হিরো নিজের একটা কোম্পানি শুরু করেছিল, কারণ শুরু থেকেই ওর ড্রয়িং খুব ভালো ছিল। আজকে যখন ও কাজ করছিল, ঠিক তখন সানের ফোনে হঠাৎ করে ফোন আসে। ঠিক তখনই আমাদের একেবারে বিয়ের আসরে শিফট করা হয়, যেখানে সান জিনহু বাদে যে যার টেবিলে বসেছিল। তখনই সানের এন্ট্রি হয়। আজকে ওর বিয়ে ছিল, যার জন্য আজকে ও অনেক সুন্দর করে সেজেছিল, কিন্তু ওর বর জিনহু ছিল না। জিনহু সামনেই একটা টেবিলে বসে ভারী মনে ওকে দেখছিল। তখনই আমরা সানের জামাইকে দেখতে পাই, যে ছেলেটি কিনা ছিল স্কুল টাইম থেকে সানকে ভালোবাসতো, কিন্তু সান জিনহুর কারণে কখনো ওর দিকে নজরই দেয়নি। এরপর বিয়ে যখন শেষ হয়ে যায়, সব বন্ধুরা মিলে একসাথে তখন ছবি তুলে। তখন ডং বরকে বলে, তুমি তো আমাদের সবার ক্রাশকে নিয়ে গেলে, আমরা এত সহজে তাকে ছেড়ে যেতে দিব না। তখন বেউন বলে, হ্যাঁ হ্যাঁ, তাছাড়া এখন আমাদের সবার সানের কাছ থেকে একটা করে কিসও লাগবে। তখন সান বলে, আচ্ছা বাবা ঠিক আছে, তাহলে যে আগে আমার বরকে কিস করবে সেই শুধুমাত্র আমার কিস পাবে। তখন জিনহু ওর বরকে কিস করে বসে। এইসব দেখে সবাই তখন অবাক হয়ে যায়, আর সান বুঝতে পারে এখনো জিনহু ওর প্রতি পাগল। আর শেষ দৃশ্যে সান ওকে তখন কিস করে, কিন্তু এটা কোনো বাজের কিস ছিল না, বরং ওদের শেষ ভালোবাসার কিস ছিল। আর তখনই আমরা দেখতে পাই এটা শুধুমাত্রই তার কল্পনা ছিল। এরপর জিনহু সানের সামনে দাঁড়িয়ে ওদের স্কুলে কাটানো তার সাথে সকল স্মৃতি এক এক করে মনে করতে থাকে। আজও জিনহু সেই স্কুলের শার্ট পরে এখানে এসেছিল, যে শার্টের পিছনে সান সবসময় দাগ কাটতো। তখন জিনহু সানকে হাসি খুশি দেখে তার মন পুরো ভেঙে যায়, আর সানকে বলে, আমি বড্ড পাগল ছিলাম, তাই তোমাকে আজ হারিয়ে ফেলেছি। আর তোমাকে ভালোবাসতে পারাটা আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল। তুমি এই পাগলটাকে ম্যাচিউরড বানানোর জন্য অনেক চেষ্টা করেছো। আমি সেই মুহূর্তগুলো বারবার ফিরে পেতে চাই। আমি তোমার কান্না করা চেহারা আর হাসি খুশি চেহারা দুটোই দেখেছি, আর আজ সেটা আবারও একবার দেখতে এসেছি, যা কখনো আর আমার হবে না। আমার জীবনে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কথা দাও তুমি কখনো আর আমার জন্য মন খারাপ করবে না। এই বলে জিনহো তখন সেখান থেকে চলে যায়। আর এভাবেই আজকের এই লাভ স্টোরি ড্রামাটি এখানে শেষ হয়ে যায়। যাই হোক, কেমন লাগলো